কিন্তু আমি চাই না যে জেনি ওই মেয়েটার উপরে নির্ভর হয়ে পড়ুক। এ সময় ওসব কথা না ভাবলেই কি না আপামনির যদি খারাপ কিছু হয়ে যায়? উনি আমার কেউ না, আমি তাকে বাবা বলে মানি না। তাহলে সে কে? কে তোমার বাবা বলো? চিনি অসুস্থ। কি হয়েছে ওর? জ্বর। কখন থেকে? উৎপল খুন হয়েছে, তাজুলদের সাথে যে ছেলেটা। বলো কি? যতটা ঘৃণা করলে একজন মানুষকে সবচেয়ে নিচে নামিয়ে আনা যায়, তার চেয়ে অনেক বেশি ঘৃণা জমা করে রেখেছি আমি আপনার জন্য। আজকে আপনাকে দেখার পরে এত কঠিন মানুষের ভেতরে যে একটা জলপ্রপাত থাকতে পারে তার সন্ধান পেলাম। মনে হলো বিয়ে করলে হয়তো ঠকতাম না। আপনার চেনা জানার গণ্ডি তো দেখছি বেশ ক্ষমতাবান। তুমি আমাকে সন্দেহ করছো কেন? তো ঝামেলা তো হয়ে গেছে। বল। কিন্তু কেমনে বলি, মানে আমি যে খবরটা তোকে দিব তার সাথে একদম বোমার কোনো পার্থক্য নেই। খবরটা শোনা মতো তুই আত করবি। বল আজকে উঠি। সাথে সাথে তোর জন্য আমার মায়া হচ্ছে, এতটুকু বয়সে তোর চাকরি চলে যাবে, তুই কি করবি? এর মধ্যে যদি অন্য একটা কাজটা জুটে যেত, তাহলে হয়তো তোর জুতা সেলাই করতে হবে, তুই তো আবার সেটাও জানিস না। উফ, তোর প্রেমটা কি আছে না গেছে? কেন বলতো? না, ভাবলাম যে প্রেমের ছেক খাওয়ার কারণে মাথা উলে হয়ে গেছে, এখন এলোমেলো কথাবার্তা বলতেছিস। তাই না? তুই কি জানিস হাসানের গার্লফ্রেন্ড কে? এটা জানবো না কেন? এটা কি আল কায়দার কোনো টপ সিক্রেট? তুই যেটা জানিস ঠিক জানিস তো? শর্মির কাজিন মিলে আসছিল আজকে অফিসে, হাসানের সঙ্গে তার দেখা হয়েছে। আমার হাসানকে সে বলছে যে আমি তার পরিচিত, শর্মির পরিচিত, এই তো আর কি। তার মানে মানে এতে যদি আমার চাকরিটা চলে যায় যাবে। সে কি, তোর দুঃখ হচ্ছে না? দুঃখ হচ্ছে না, আমার অনেক আনন্দ হচ্ছে, এবং সেই আনন্দের পেছনে কারণ আছে। কেন? শর্মির ব্যাপারে আমার মধ্যে যে অপরাধ বোধটা আছে, আমার চাকরি চলে গেলে সেই অপরাধ বোধটা আর থাকবে না। ভারমুক্ত হতে কে না চায় বলো বন্ধু? তুই ঠিক আছিস তো? এক সপ্তাহের মধ্যে অর্ডারটা পেয়ে যাবে। তোমার ওই পাট্টু বান্দরটাকে যতটা ঘুরে ভেবেছিলাম সে তার চেয়েও বেশি। খুব দৌড়াদৌড়ি করছি যাতে অর্ডারটা পেয়ে যায়। কিসের অর্ডার? ফাঁসি। ফাঁসি? মামুন কেন দৌড়াদৌড়ি করবে? ওই তো ম্যাসাকারটা করলে বিরল প্রতিভা বলতে হয়। ওকে খুন করে আমাকে ফাঁসিয়ে দিল। সিদ্দিককে পুলিশ খুঁজছে। দু একদিনের মধ্যে ধরা পড়লে তো ভালোই, আর হলে ওর লাশটা ওকে আজকে কোনো এক ট্রেনের পাশে। এসব কি বলছেন? জানি তুমি বিশ্বাস করবে না, ওর এই ভালো মানুষই লোকটা যে একবার দেখেছে সেই ধরা খেয়েছে। আপনি তো স্বীকার করেছেন উৎপলকে আপনি। উৎপলকে আমি কেন খুন করবো? তুমি দেখেছো না উৎপল আমার ভাইয়ের মতো। বলো, তুমি দেখেছো না? সব চক্রান্ত, সব চক্রান্ত। আপনার কথা আমি কেন বিশ্বাস করব? সেটা তোমার ব্যাপার। তবে তোমাকে একটা কথা বলি, ফাঁসির আসামি কখনো মিথ্যা কথা বলে না। তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, তাই সত্য কথা বলে গেলাম। শুধু একটা কথা মনে রেখো, যে তোমাকে পাওয়ার জন্য উৎপলকে খুন করে আমাকে ফাঁসাতে পারে, সে একদিন অন্য কারোর জন্য তোমাকে খুন করবে না, এটা বিশ্বাস করবে। একটু সাবধান। আমি তখন ছোট, খুব ছোট, হাঁটতেও শিখিনি। আমার বাবা আরেকটা বিয়ে করলেন। মা বাধা দিয়েছিলেন। কেন বাধা দিলেন? মাকে যে কি মার! মা কাঁদতে কাঁদতে আমার কাছে এলেন। সে অবস্থায় আমার বাবা আমার মাকে বের করে দিলেন, বাড়ি থেকে বের করে দিলেন। আমার মা আমাকে কোলে নিয়ে মামার বাড়ি চলে গেলেন। আমার একটাই মামা। আমার মামা বোঝই তো, খুব
খুব সাধারণ, একটু জমি জমা আছে, চাষবাস করে খায়। তার উপরে আমরা, মামা আমাকে স্কুলে ভর্তি করে দিলেন। লেখাপড়ায় বরাবরই আমি ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করলাম, স্কলারশিপ পেলাম, তারপর কলেজ, ইউনিভার্সিটি। অনেকদিন পর চাকরির প্রয়োজনে অফিস, বাবা আসলেন আমার কাছে। এতদিন পরে আসলেন, জিজ্ঞেস করবে যে বাবা তুই কেমন আছিস, তোর মা কেমন আছে? না, সেটা না। বলে টাকা দিবি, আমার টাকা লাগবে, টাকা। আমি বললাম বাবা টাকা দিয়ে কি করবেন? কিছু বলেন। আমি তো জানি সে টাকা দিয়ে কি করবে। তারপরও আমি বলেছি যে টাকার চিন্তা করবেন না, আমি আপনাকে টাকা দেব। বাবা চুপ। তারপর থেকে প্রতি মাসে আমি বাবাকে টাকা দিই। আচ্ছা বলো তো, এরকম একটা লোককে বাবা বলে ডাকা যায়? আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক হচ্ছে টাকার। সে টাকা নিতে আসে, আমি টাকা দিই। আমি টাকা দিই আর সে টাকা নিতে আসে, ব্যাস এটুকু। রকিব, আই এম সরি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আরে না না, তোমার এখানে সরি বলার কিংবা ক্ষমা চাওয়ার কিছু নাই তো। আমি বিষয়টা ভুলে যেতে চেয়েছি বলে তো তোমার কখনো কিছু বলিনি। এটা নিয়ে শুধু শুধু আমি না বুঝিয়ে অনেক কিছু বলে ফেলেছিলাম। এতকাল ধরে তুমি যে দুঃখ বয়ে বেড়াচ্ছ, তার কিছু ভাগ আমায় দাও। রূপা, বিশ্বাস করো, কোনো কিছু গোপন করতে চাইনি। ভুলে যেতে চাই বলে কোনোদিন বলা হয়নি। মানে তুমি কিভাবে বিশ্বাস করছো যে ও সত্য কথা বলছে? প্লিজ, এই বিষয়টা নিয়ে আমি আর একটা কথাও বলতে চাচ্ছি না। আপনি আমার অনেক উপকার করেছেন, আমি আপনার কাছে ঋণী। দ্যাটস ওয়াই আমি আপনাকে অপমান করে বাসা থেকে বের করে কিন্তু কেন তুমি আমাকে প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি খুন করি নাই। খুন তো দূরের কথা, আমি প্রমাণ করতে পারি আমি একদিন বাসা থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ, যে প্ল্যান সাজাতে পারে সে খুব ভালো করে জানে কোথায় কোথায় ছিদ্র ভরাট করতে হয়। মানে একজন খুনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাকে কোথায় বসাতে হবে সেটা খুব ভালো করে। হ্যাঁ, যেমন তুমি তৈরি হয়ে বসে আছো আমাকে অবিশ্বাস করার জন্য। আমি তো বিশ্বাস করেছিলাম, তো একটা খুনি কি সেই বিশ্বাসে মূল্য দিতে পেরেছে? বিশ্বাস করো মামুন, for God's sake, আপনি এখান থেকে চলে যান। আমি নেক্সট উইকে কানাডা চলে যাব। আর যে কটা দিন আমি এখানে আছি, প্লিজ আমাকে একটু শান্তি থাকতে দিন। প্লিজ লিভ মি অ্যালোন।
তুমি যা বলছো ভেবে বলছো শায়লা। হ্যাঁ, যা বলছি আমি একদম ভেবেচিন্তে বলছি। দেখো, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তুমি আমার সাথে স্বাভাবিক আচরণ করছো না। আমি খুবই স্বাভাবিক আচরণ করছি হাসান। তোমার সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে, আমি বলি কি, তুমি দুটো ঘুমের বড়ি খেয়ে এখন শুয়ে পড়ো, কাল সকালে এ নিয়ে কথা বলা যাবে। এটা নিয়ে কথা বলার তার কিছু নেই। দিস গেম ইজ ওভার এন্ড ইটস এনাফ হাসান। দেখো, তুমি কিন্তু আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, এখন আমাকে তোমার অসহ্য লাগছে। হ্যাঁ, ভালোবেসে বিয়ে করেছিলাম, এখন তোমাকে তোমাকে অসহ্য লাগছে। অসহ্য। আমার নিয়ম, আমার নীতিবোধ, আমার ভালোবাসা তোমার কাছে অসহ্য লাগে? তোমার নিয়ম আমার কাছে বন্দি শৃঙ্খল, আর তোমার নীতিবোধ আমার কাছে গোড়ামি। তোমার ভালোবাসা আমার কাছে বিকৃত রুচি হাসান। তুমি কিন্তু আমাকে আঘাত করছো। করছি করছি, একটা সময় তুমি আমাকে আঘাত করেছো, এখন আমি তোমাকে আঘাত করছি। তাহলে তুমি ডিভোর্স চাইছো? না চাইছি, আমি ডিভোর্স চাইছি হাসান। জেনে কি হবে? দিয়ে দিলাম, জেনিকে দিয়ে দিলাম, কারণ কারণ ওর জন্ম আমাদের ভালোবাসায় না হাসান। This is fact. This is fact. জেনি বড় হয়ে যখন জানতে চাইবে তখন কি বলবে? বলে দিও, যা ইচ্ছে হয় বলে দিও। আর যদি বলি ওর মা মৃত? না, এমনিতে তো জানি চমৎকার দেশ, শিল্পের দেশ, সবই জানি। দেখি চলে আসছেন আপনি যখনই, মানে
আমরা আসলে জানি যে আইফেল টাওয়ারটাই মানুষ মনে করে যে প্যারিসের মূল আকর্ষণ। হ্যাঁ, আমিও তো তাই মনে করি। কিন্তু আইফেল টাওয়ারই প্যারিসের মূল আকর্ষণ না। প্যারিসের আপনি লুভ মিউজিয়ামের কথা তো হ্যাঁ, অলরেডি নাম পড়েছেন। শুনেছি, হ্যাঁ। লুভ মিউজিয়াম বলা যায় যে বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটা মিউজিয়াম। তাছাড়া আপনার ওরসি মিউজিয়ে দোরসে, যেটা আচ্ছা, ওরসি আচ্ছা। মিউজিয়াম, ভ্যান গগের যত কালেকশনগুলো পেন্টিংসগুলো আছে। সরি, হ্যাঁ। হ্যালো। মামুন, আপনি আপনার বস সম্পর্কে কতটুকু জানেন? হ্যাঁ জানি, একটু খ্যাপাটে লোক, কিন্তু কাজের ব্যাপারে খুব সিরিয়াস। কিন্তু আপনি আপনি কি তার সম্পর্কে জানেন? মানে মানে হচ্ছে আপনার বস একজন সাইকোলজিক্যাল পেশেন্ট। মানে মানে কি করছেন কেন মামুন? উনি সাইকোলজিক্যাল পেশেন্ট, তার মানে হচ্ছে উনি ওনার স্ত্রীকে খুন করেছে। কি বলছেন আপনি? মামুন, আমি বুঝতে পারছি না এখন কি করব। আমি ওনার বাসায় ওনার ডায়েরি পড়ে ফেলেছি। উনি ভুলক্রমে ডায়েরিটা বাইরে রেখেছিলেন। ওনার স্পষ্ট করে লেখা আছে ওখানে। মামুন, আমি ভীষণ ভয় লাগছে। প্লিজ হেল্প মি মামুন, একটা কিছু করেন। হ্যালো মামুন, আমি জানি না, বুঝতে পারছি না মামুন, খুব টেনশন লাগছে আমার। হ্যালো। আপনি কখন এসেছেন? এই তো আমি কিছু টের পেলাম না তো। আপনি বোধহয় ডায়েরি পড়ে বুধ হয়েছিলেন। জেনি কোথায়? ওকে তো ওর কাজিনের বাসায় রেখে এলাম, রাতে ফিরবে না। ডায়েরির গল্পটা কেমন লাগলো? আপনার ডায়েরি? আপনি আপনি আপনার স্ত্রীকে? ওটা তো একটা গল্প। আমি খুন করতে যাবো কেন? আমার ওই টুকটাক লেখালেখির অভ্যাস আছে তো। মিথ্যা, এটা গল্প না, এটা ফ্যাক্ট, আপনার জীবনের ঘটনা। কার সাথে কথা বলছিলেন? কেউ না। ফোনে একা একা কথা বলার বাতিক আছে বোধহয় আপনার। আপনি কেন কথা ঘুরাচ্ছেন? কেন খুন করেছেন আপনার স্ত্রীকে? ও তো ডিভোর্স চেয়েছিল। আহা, আমি আপনাকে বললাম না, এটা নিছক একটা গল্প। আচ্ছা, গল্পের এন্ডিংটা খুব ইন্টারেস্টিং না? ডেথ সিনটা, মানে মেয়েটার অ্যাজমা আছে, হাঁপাতে হাঁপাতে আচমকা মেয়েটা মরে গেল।